ধানের ভালো ফলন ও পর্যাপ্ত চাল আমদানির পরও বাজার চড়া। এক বছরে সরু চালের দাম বেড়েছে 11.5%। ডলার ব্যবহারের সীমা কমানোয় অফশোর ব্যাংকিং ব্যবসায় মন্দাভাব। 3 মাসে বিদেশি ঋণ কমল 74 কোটি ডলার। এবছর মার্চে চট্টগ্রাম বন্দরে 12.5% বেশি পণ্য রপ্তানি। আমদানি কমেছে 3.5%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। ফাতারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গেল মৌসুমে দেশে ধানের ফলন সন্তোষজনক, চাল আমদানি হয়েছে পর্যাপ্ত। তারপরও চালের বাজার চড়া। টিসিবির তথ্য মতে গেল এক বছরে সরু চালের দাম বেড়েছে 11.5%, আর মোটা চালের দাম প্রায় 3%। চালের দাম না কমায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষরা। বাজারে এসেছে আমন মৌসুমের নতুন চাল। গেল আমন মৌসুমে 1.71 কোটি টন ও বোরো মৌসুমে 2.10 কোটি টন চালের ফলন হয়েছে। এদিকে গেল বছরের নভেম্বর থেকে চালের আমদানিও ছিল পর্যাপ্ত। চলতি অর্থবছর থেকে এখন পর্যন্ত 8.20 হাজার টন চাল আমদানি হয়েছে, যদিও ভোক্তারা এর সুফল পাচ্ছে না। বাজারে এখনও চড়া চালের দাম। ঢাকার বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকা কেজি দরে, মাঝারি পাইজাম ও ব্রি 28 চাল 56 থেকে 64 টাকা এবং সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 থেকে 90 টাকা কেজি দরে। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির তথ্য মতে গত বছরের একই সময়ের তুলনায় সরু চালের দাম বেড়েছে প্রায় 11.5%। মাঝারি ও মোটা চালের দামও বাড়তি। বাইরে থেকে আমদানি করছে, আমদানি করেও চালের দামটা বাড়ে না, দিন দিন কমে নেই, দিন দিন বাড়ার উপরে আছে। এখনো আগের দামে আছে, কোনো চালও এখনো কমে নেই। তবে আমরা আশাবাদী সামনে সিজন আসছে, তখন চালের দামটা কিছুটা কমবে। খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতি আছে 15 এপ্রিল পর্যন্ত। এদিকে আমদানি বন্ধের অজুহাতে হিলি স্থলবন্দরের স্থানীয় বাজারে সব ধরনের চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চালের বাজারটা একটু ঊর্ধ্বগতি, এর কারণ ইম্পোর্টারদের জিজ্ঞেস করলে তারা বলে যে 15 তারিখ থেকে সম্ভবত চাল আমদানি বন্ধ হয়ে যাবে। এই যে নোটিশটা আসার পর থেকে চালের দাম কিন্তু আসলে 1-2 টাকা বেড়ে গেছে। পর্যাপ্ত সরবরাহের পরও চালের দাম না কমায় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। জানান, সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমলে বাজার স্বাভাবিক হবে না। অ্যানালাইসিস করে একটা অ্যাজাম্পশন দিত যে এরকম দাম পড়তে পারে আসলে, তাহলে আমরা বুঝতে পারতাম যে না, আসলে এটা সিন্ডিকেটের কারণে দামটা বাড়ছে। সরকারের গাফিলতি আছে কিনা আমি জানি না, তবে সরকারের মনিটরিং টিমের অবশ্যই ঘাটতি আছে। এদিকে সর্বশেষ তথ্য মতে শনিবার ভারত থেকে 36,000 টন আমদানিকৃত চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের বাজার নিয়ে আরো বিস্তারিত জানাতে নওগাঁ এবং হিলি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, পর্যাপ্ত আমদানি এবং পর্যাপ্ত উৎপাদনের পরও আমরা দেখছি চালের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কেন? কৃষক পর্যায়ে অথবা বাজারে মনিটরিং ব্যবস্থার কি কোনো ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? আসলে আপনি জানেন যে দেশের কিন্তু অন্যতম ধান এবং চালের জেলা কিন্তু নওগাঁ, এবং এই জেলা থেকে আপনার চাল সরবরাহ যদি একদিন বন্ধ রাখা হয় তাহলে কিন্তু দেশের অধিকাংশ বাজারেই কিন্তু চালের সংকট দেখা দেবে। আমি এখানকার বাজার পরিস্থিতির কথা যদি বলি, এখানকার যারা চাল ব্যবসায়ী, মিল মালিক এবং যারা কৃষক, তারা যেটি বলছেন যে মৌসুমের এটি শেষ সময়, এই সময় কিন্তু আসলে সবার ঘরেই কিন্তু ধানের ঘাটতি থাকে। বিশেষ করে কৃষকদের গোলায় কিন্তু এখন আর আপনার গত বছরের ধান পাবেন না, যে কারণে আপনার এই সময় ধানের দাম কিন্তু অনেক বৃদ্ধি পায় এবং ধানের সংকট দেখা দেয়। একই কারণ দেখিয়ে এখানকার মিল মালিক যারা, তারা যেটি বলছেন যে আসলে ধানের দাম বৃদ্ধি, সেই অনুসারে কিন্তু এখন চালের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। এখানকার বাজার দরের কথা যদি আপনাকে বলি, যে এখানে কিন্তু প্রতি কেজি কাটারি চাল কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা, আর ভারত থেকে এলসির মাধ্যমে আমদানিকৃত যে চালগুলি সেটি কিন্তু আপনার বিক্রি হচ্ছে 70 থেকে 72।
টাকা পর্যন্ত। আর মোটা চালের কথা যদি বলি, সেটি কিন্তু মূল্য বৃদ্ধি পায়নি, এটি কিন্তু গত প্রায় 6 মাস ধরে 54, 55, 56-র মধ্যেই রয়ে গেছে, এটি কিন্তু বাড়েওনি কিংবা কমেওনি। আর সর্বশেষ যে পরিস্থিতির কথা আপনাকে বলি, যে এখানে কিন্তু মূলত যেটি নির্ভর করে সরকারি খাদ্য গুদামগুলোতে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে ধানের যে সংগ্রহ লক্ষ্যমাত্রা সেটি মাত্র 1 মেট্রিক টন, অর্থাৎ প্রায় 14,000 মেট্রিক টন এখানে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য থাকলে মাত্র 1 মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে। আর চালের লক্ষ্যমাত্রা যেটি, সেটি কিন্তু পুরোপুরি আপনার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এর কারণ হিসাবে এখানকার চালকল মালিকরা যেটি বলছেন, যে আসলে সরকার যখন ধান চাল সংগ্রহের যে দর নির্ধারণ করেন, সেখানে কিন্তু অনেকটা বৈষম্যের শিকার হন তারা যেটি বলছেন, এবারে যেমন ধানের মূল্য 36 টাকা প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে, আর চালের দাম নির্ধারণ করা হয়েছে 39 টাকা কেজি। তারা যেটি বলছেন যে 36 টাকা কেজি যদি ধানের দাম হয়, তাহলে চালের দাম কমপক্ষে 55 টাকা হতে হবে, না হলে কিন্তু প্রতি বছরই তাদেরকে লস স্বীকার করে, অর্থাৎ প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা লস স্বীকার করে কিন্তু সরকারকে তারা এই চাল সরবরাহ করছেন খাদ্য গুদামে। তারা যেটি বলছেন যে তারা এই বিষয়টি নিয়ে যার সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বিষয়টি পুনর্বিবেচনা করবেন, এবং পুনর্বিবেচনা করলে আপনার এখানকার যারা মিল মালিক, তারা যেমন ক্ষতির শিকার থেকে রক্ষা পাবেন, এবং বাজারটাও কিন্তু একটা স্থিতিশীল রাখার ক্ষেত্রে তাদের কিন্তু ভূমিকা অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে মোটামুটি এখানকার চাল ও ধান বাজার পরিস্থিতি। সাদিকুল ইসলাম, আপনি আমাদের সাথেই থাকুন। এবার হিলি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আমরা জানি যে চাল আমদানির অনুমতি রয়েছে 15 এপ্রিল পর্যন্ত। এই সময়সীমা যদি বাড়ানো না হয়, সেক্ষেত্রে বাজারে কোনো প্রভাব পড়বে কিনা? হিলি বন্দর দিয়ে এখন কি পরিমাণে চাল আমদানি হচ্ছে? জি, আসলে প্রভাবের বিষয়টি বললেন আপনি, প্রভাব পড়বে কিনা। আমরা কিন্তু অলরেডি প্রভাব পড়া দেখছি। আমরা এই চাল বন্ধের একটা অজুহাতে গত 2 দিন থেকে কিন্তু প্রতি কেজি চালে আপনার পাইকারিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে, আর খোলা বাজারে কিন্তু আরো 1-2 টাকা, অর্থাৎ 4 থেকে 5 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 150 থেকে 60 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। তার ভিতরে কিন্তু 110 থেকে 30 ট্রাক পর্যন্ত চাল আমদানি হচ্ছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে কিন্তু চালটা আমদানি হচ্ছে। আমি যদি মেট্রিক টন হিসাবে যদি বলি, যে প্রায় 5,000 মেট্রিক টন প্রতিদিন কিন্তু চাল আমদানি হচ্ছে। তারপরেও কিন্তু গত 2 দিন থেকে বাজারটা ঊর্ধ্বমুখী। এর কারণ আমি জানতে চেয়েছিলাম আমদানিকারকের কাছে, তো তারা বলছেন যে আসলে 15 এপ্রিল পর্যন্ত চাল আমদানির একটা সময়সীমা রয়েছে। এই সময়সীমার কারণে যে চালের আমদানি সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো দামটা বৃদ্ধির বিষয়ে আমি বলছি যে আসলে কেন দামটা কেন বৃদ্ধি পাচ্ছে, তো তারা বলছেন যে আসলে 15 তারিখের পরে চাল আমদানিটা বন্ধ হবে, যার কারণে বাজারে একটা অল্প কিছু পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আসলে তাদের যে বৃদ্ধির বিষয়টা, এটা যৌক্তিক কোনো বিষয় নাই, এটি সিন্ডিকেটে কিন্তু কাজ করছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখেছি গত 15 দিন আগে কিন্তু যে বাজার চালের যে বাজার হিলি স্থলবন্দরে স্বাভাবিক ছিল। গত 2-3 দিন থেকে কিন্তু এই বাজারটা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। আমি একজন আমদানিকারকের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, এবং তার কাছেও জানার চেষ্টা করছিলাম যে আসলে সময় বৃদ্ধি যদি সরকার করে সেক্ষেত্রে কি হবে। তো তিনি বলছেন যে বর্তমান যে চালের বাজার রয়েছে, এর ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে 15 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ হবে। এটা যদি সরকার যদি কিন্তু ডেটটা একটু বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু যে চালের ঊর্ধ্বমুখী সেটা কিন্তু আবার কমে আসবে, অর্থাৎ যে স্বাভাবিক বাজার সেটা কিন্তু ফিরে আসবে। আমি কিন্তু স্থানীয় কিছু মিলারদের সঙ্গে কথা বলেছি, তো তারা বলছেন আসলে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি হচ্ছে, তারপর কিন্তু বাড়ার কথা না, কিন্তু তারপরেও বাড়ছে। হয়তো একটা আতঙ্ক কাজ করছে, আতঙ্কের কারণে হয়তো মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। চালের বাজার নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন হিলি থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের ব্যাংকগুলোর ডলার ব্যবহারের সীমা কমিয়ে দিয়েছে বেশিরভাগ ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান। এতে ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে বিদেশি ঋণে। তাতে গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বিদেশি ঋণ ৭৪ কোটি ডলার কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে যে পরিমাণ বিদেশি ঋণ কমেছে, তার মধ্যে সরকারি খাতের ঋণ কমেছে 22 কোটি 40 লাখ ডলার, আর বেসরকারি খাতের ঋণ কমেছে 52 কোটি 20 লাখ ডলার। বেসরকারি খাতের ঋণের মধ্যে বায়ার্স ক্রেডিট কমেছে 49 কোটি 60 লাখ ডলার। ডলার সংকটের কারণে দেশের ব্যাংকগুলোর এই মুদ্রা ব্যবহারের সীমা কমিয়ে দিয়েছে বিদেশি অনেক ব্যাংক। আবার মাসের পর মাস আমদানি দায়ের অর্থ না পেয়ে অনেক বিদেশি ব্যাংক এ দেশের কিছু ব্যাংকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
বিভিন্ন সুবিধার কারণে দেশে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বাড়ছে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশে স্মার্টফোন ব্যবহারকারীর পরিবার ছিল 70%। অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে 72.3%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অক্টোবর ডিসেম্বর প্রান্তিকের আইসিটির প্রয়োগ ও ব্যবহার বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী স্মার্টফোনের ব্যবহারের তুলনায় ইন্টারনেট ব্যবহার খুব বেশি বাড়েনি। ডিসেম্বর শেষে দেশের 52.4% পরিবার সরাসরি ইন্টারনেট ব্যবহারকারী ছিল। গত জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে শহর গ্রাম নির্বিশেষে যে পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ছিল 50.4%। সব মিলিয়ে দেশের প্রায় অর্ধেক পরিবার এখনও সরাসরি ইন্টারনেট সেবার বাইরে রয়েছে বলে জরিপে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় তুলা আমদানি বৃদ্ধি একটি উপযুক্ত পথ বলে মনে করেন ব্যবসায়ীরা। এজন্য দেশটি থেকে তুলা আমদানি বাড়ানোর অগ্রাধিকার দিতে হবে। শনিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রস্তাব দেয় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। বর্তমানে শুল্ক সুবিধা থাকলেও বন্দরে বিশেষ ওয়্যার হাউস সুবিধা নেই, তাই চট্টগ্রাম বন্দরে শুধু যুক্তরাষ্ট্রের তুলার জন্য আলাদা ওয়্যার হাউস তৈরি করার প্রস্তাব দিয়েছেন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল। এ সময় বক্তারা জানান, ট্রাম্প 90 দিনের জন্য রেসিপ্রোকাল ট্যারিফ স্থগিত করায় প্রাথমিকভাবে খুশি হলেও এ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। 90 দিন পর ট্রাম্প প্রশাসনকে কি প্রস্তাব দেয়া যায় এবং কি সুযোগ নেওয়া যায় এসব বিষয়ে আলোচনা করে ঠিক করার পরামর্শ দেন তারা। চলতি বছরের মার্চে চট্টগ্রাম বন্দর দিয়ে গত বছরের চেয়ে 12.5% বেশি পণ্যবাহী কন্টেইনার রপ্তানি হয়েছে। তবে একই সময় আমদানি কমেছে প্রায় 3.5 বন্দর ব্যবহারকারীরা বলছেন, নানামুখী জটিলতা কাটিয়ে রপ্তানি স্বাভাবিক হলেও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। চট্টগ্রাম বন্দরে চলতি বছরের মার্চ মাসে কন্টেইনার ভর্তি মোট পণ্য রপ্তানি হয়েছে 68,491 একক, যা গত বছরের একই সময়ের চেয়ে 7,739 একক বেশি। আর আমদানি কমেছে 3,562 একক। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আমদানি রপ্তানিতে যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে। বাণিজ্যিক পণ্যের আমদানি কমায় কিছুটা প্রভাব পড়েছে বলে জানান তারা। এলসির এগেনস্টে যে পণ্য আসার সেগুলি কিন্তু আসছে, পণ্য কমে গেছে কমার্শিয়াল ইম্পোর্ট। তো যেটার ইম্প্যাক্ট পড়ছে, কারণ হাই ডিউটি আইটেম হচ্ছে এই কমার্শিয়াল ইম্পোর্টগুলি, তো যে কারণে রেভিনিউতেও একটা চাপ আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক নীতি নিয়ে সরকারকে বিশেষভাবে এগোনোর পরামর্শ দিয়েছেন আমদানি রপ্তানিকারকরা। বিশ্ব অর্থনীতির সংকটময় পরিস্থিতিতে ব্যবসায়ী বান্ধব নীতির আহ্বান তাদের। উন্নত দেশগুলোর সাথে বাণিজ্যিক যে সম্পর্কটা তৈরি করার, তার কিন্তু একটি নতুন মেরুকরণ কিন্তু প্রতিযোগিতা কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আমরা যদি বাংলাদেশ, আমি মনে করি, আমার একটা ব্যক্তিগত মতামত, আমাদেরও কিন্তু এখন থেকে সে প্রস্তুতিটা নেওয়া উচিত। আমদানি রপ্তানির এমন ধারা সামলাতে যথাযথ প্রস্তুতির কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আগে যখন হয়তো জাহাজ ওয়েট করতো তখন আমাদের এতটা ইকুইপড আমরা ছিলাম না। এখন আমাদের ইয়ার্ড ফ্যাসিলিটিস বেড়েছে, আমাদের ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস বেড়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর পূর্বের তুলনায় অনেক বেশি এফিশিয়েন্ট। দেশের মোট আমদানি রপ্তানির 92% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এজন্য বন্দরটির সক্ষমতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সরকারি নানা দপ্তরে 4,73,000-এর মতো পদ খালি থাকলেও পূরণে কার্যকর কোনো উদ্যোগ নেই। এ অবস্থায় নবম থেকে 12তম গ্রেড পর্যন্ত 1,72,000 শূন্য পদের তথ্য নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অগ্রাধিকার ভিত্তিতে এসব পদে দ্রুত নিয়োগ দিতে সরকারি দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আগামী মাস থেকেই ধাপে ধাপে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। সরকারি চাকরিতে নিয়োগের দীর্ঘসূত্রিতায় প্রার্থীদের ভোগান্তি দীর্ঘদিনের। যে কোনো চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগে 2 থেকে 3 বছর। একটা বিসিএস এর পিরিয়ড কমপ্লিট করার জন্য প্রায় 3 বছর আমাদের অপেক্ষা করতে হয়। যতগুলো ব্যারিয়ার আছে সবগুলো রিকভার করে যেন খুব দ্রুত এই চাকরি পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গত 1 দশক ধরে দেশে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে। অথচ সরকারি দপ্তরগুলোতে পদ খালি 4,73,000-এর মতো। এসব শূন্য পদে নিয়োগের জন্য নেই কার্যকর উদ্যোগ।
এ অবস্থায় সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদের তথ্য চেয়ে মার্চে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন পর্যন্ত নবম থেকে 12তম গ্রেডে 1,72,000 শূন্য পদের তথ্য এসেছে। ধাপে ধাপে এসব পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সবাইকে চিঠি দিয়েছি, টাইমলাইন দিয়েছি, এর মধ্যে আমরা পুরো শূন্য পদের অ্যাকচুয়াল ফিগারটা পেয়ে যাব। অ্যাকচুয়াল ফিগারটা পাওয়ার পরে জনগণের যে চাহিদা সেই হিসাবে সরকার একটা বড় অংশ নিয়োগে যাচ্ছে এবং অলরেডি পিএসসি ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ চালু রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে সার্কুলার হতে থাকবে এবং যারা অ্যাপ্লিক্যান্ট তারা আবেদন করতে থাকবে। যেই ক্ষেত্রে যেই সেকশনে বা যেই সেক্টরে নিয়োগ দেওয়া হবে সেটা খুব সবাই মিলে সেখানে নজরদারি করে সুচারুরূপে সেই কাজটা সম্পন্ন করা। এদিকে একটি বিসিএস 1 বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এটি দ্রুত বাস্তবায়নের আহ্বান চাকরি প্রার্থীদের। বেকারত্ব দূর করতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে, সেই সঙ্গে বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর তরুণদের দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার আহ্বান গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয়লা বৈশাখকে ঘিরে চাঁদপুরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের ঘুড়ি উৎসব ও বৈশাখী মেলার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসনের আয়োজনে ঘুড়ি উৎসবে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে শহরের আহসান আলী মাঠ থেকে বৈশাখকে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বের করা হবে আনন্দ শোভাযাত্রা। এছাড়া চাঁদপুর প্রেস ক্লাব ও উদীচীর পৃথক আয়োজনে থাকছে চিরা দই জিলেপি ভোজন। পহেলা বৈশাখের দিন বিকেলে ডাকাতিয়া নদীর পাড়ায় আয়োজন করা হবে ঘুড়ি উৎসবের। এছাড়া নারী উদ্যোক্তাদের নিয়ে 20 দিন ব্যাপী বৈশাখী মেলায় অংশ নিচ্ছে 29টি স্টল। প্রতি বছর ডাকাতিয়ার পারে পয়লা বৈশাখের যে উৎসব সেই উৎসবটা হয়, তো এই বছর আসলে একটু ব্যতিক্রমভাবে উৎসবটা পালন করা হবে। জেলা প্রশাসনের আয়োজনে একটি ঘুড়ি উৎসব এখানে হবে। চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে নারী উদ্যোক্তাদের স্টল আছে, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে এখনো তৈরি হচ্ছে। সবগুলো উদ্যোক্তা স্টলই নারী উদ্যোক্তাদের। বর্ষবরণ উপলক্ষে নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হয়েছে বিজু উৎসব। সূর্যোদয়ের সাথে সাথে নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে ফুল ভাসিয়েছে। ফুল বিজুর এই উৎসব পরিণত হয় মিলন মেলায়। এ ধরনের আয়োজন পাহাড়ের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় পাহাড়ে ফুল বিজুর আনুষ্ঠানিকতা। বন থেকে সংগ্রহ করা ফুল নিয়ে চাকমা তরুণ তরুণীরা জড়ো হন খাগড়াছড়ির মাইনী নদীর তীরে। ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয় গঙ্গাদেবীর উদ্দেশ্যে। 1 বছরের অপেক্ষা শেষে ফুল বিজুর উৎসব পরিণত হয় মিলন মেলায়। ফুল সংগ্রহ করেছি, তারপরে গঙ্গার উদ্দেশ্যে আমরা ফুল দান করেছি যাতে নতুন বছরটা আমাদের ভালোভাবে কাটে সবার জন্য। ফুল দিয়ে মা গঙ্গাকে দিই, আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে এসেছি, আমাদের অনেক আনন্দ লাগতেছে। উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যাতে নতুন পুরাতন বছরের অতীতকে ভুলে গিয়ে নতুন বছরে জানে সুখে শান্তিতে নিরাপদ জীবনযাপন করতে পারে। রাঙামাটিতে সকাল 7টায় কেন্দ্রীয়ভাবে শোভাযাত্রা নিয়ে রাজবন বিহার পূর্বঘাটে পানিতে ফুল নিবেদন করা হয়। এছাড়া অন্যান্য পয়েন্টে উৎসবমুখর পরিবেশে পানিতে ফুল নিবেদন করেন চাকমা সম্প্রদায়ের মানুষ। প্রথম দিন ফুল বিজু, দ্বিতীয় দিন মূল বিজু, আর তৃতীয় দিন হলো নোয়া বাজার হিসাবে আমরা ভ্রমণ করে নিই। পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে যাতে সবার সুখ সমৃদ্ধি মঙ্গল হয় এই প্রার্থনাটা আমরা রাখি। বিজু উপলক্ষে বান্দরবনের সাঙ্গু নদীতেও নিবেদন করা হয়েছে ফুল। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব শেষ হবে 18 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেরির মাধ্যমে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।